নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। অবশ্যই সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান দেখবেন এবং তার সাথে মাই সোলমেট অ্যাপও একবার ভিজিট করবেন। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। মাই সোলমেট অ্যাপ এবং সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান, অবশ্যই এই অনুষ্ঠানটি আপনারা এবার থেকে ইউটিউবেও দেখবেন। CTVN AKD প্লাস ইউটিউবে গিয়ে সার্চ করুন। এই মুহূর্তে সেখান থেকে লাইভ চলছে আমাদের এই সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান। এরপরে পুরোটা ভিডিও আকারে পোস্ট করা থাকবে। সেই পোস্টটা আপনারা যখন দেখবেন ইউটিউবে ভিডিওটা, সেখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন। তার সাথে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে CTVN AKD প্লাসকে একবার সাবস্ক্রাইব করে দিন, যাতে এই সাবস্ক্রিপশনের পরেই সর্ববিষয় জ্যোতিষ যখন পোস্ট হবে তার ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার চলে আসি আজকে আমাদের আলোচনার বিষয়। কী নিয়ে আলোচনা করব, যখন আমি দাদাকে জিজ্ঞাসা করলাম তখন যে শব্দটা এলো সেটা হচ্ছে কেতুর মূর্তি। আমি প্রথমে নিজেও বুঝতে পারিনি, ফলত বিষয়টা কি এবং কেন এই দুটো শব্দ প্রয়োগ, কি বিষয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 20শে মে বর্ধমানে দাদা থাকবেন, আপনারা সেখানে অবশ্যই পৌঁছুন। এছাড়াও 27 এবং 28 তারিখ, 27 তারিখ দুর্গাপুর, 28 তারিখ আসানসোল, এই দুটি জায়গায় দাদা যাবেন। ইতিমধ্যেই বুকিং নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনে, সেখান থেকে দেখে নেবেন। বুকিং অন রয়েছে, আপনারা অবশ্যই সেখান থেকে বুকিং করুন। এবার চলে আসি আজকে আমাদের আলোচনার বিষয়। দাদার কাছে যাব, যার অনুষ্ঠান জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ। চলুন তার কাছ থেকে শুনে নিই এই কেতুর মূর্তি শব্দ দুটোর পিছনে ঠিক কী রহস্য রয়েছে। অনেক স্বাগত, নমস্কার। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, গুরুগম্ভীর বিষয় তো বেশ কয়েক মাস ধরে হয়েছে, তাই একটু আর যা গরম পড়েছে বুঝতেই পারছেন। মানে এসি চলছে কিন্তু এত আলো, এসি কাজ করছে না। দূর থেকে আমার ভাই দাদারা আমার আর বৃষ্টির জন্য একটা পাখাও লাগিয়ে দিয়েছে, সেখানে একটুখানি পাখার হয়। বৃষ্টির চুল তো অনেকটাই, এলোকেশি চুল একটু উঠছে, তাতে বুঝতে পারছেন আমাদের অবস্থাটা কি। ও বেচারি কতবার এরকম করবে, অতএব ওইসব বুঝতেই পারছেন গরমের জন্য হচ্ছে। অত ফিটফাট দরকার নেই, আমরা গল্প করছি আপনাদের সাথে, আপনারাও ঘরে পাখা চালিয়ে বা এসি চালিয়ে এই অনুষ্ঠান শুনছেন। প্রহর দাবদাহে মোটামুটি কি বলবো, মানে সেকা পাপড়ের অবস্থা হয়ে গেছে। বলুন, এটাই তো হওয়ার ছিল। 11ই মে থেকে মঙ্গলের মেষ রাশিতে যাত্রার পর থেকে এরকমই হওয়ার ছিল। বলেইছিলাম যে মিডল অফ দ্য মে থেকে জুন মাসের 20 তারিখ অবধি একটু সেকা পাপড় হতে হবে গরমে। মানে আমার ভবিষ্যৎবাণী গরম সম্পর্কে সব থেকে বেশি আমাকে জ্বালায়, অন্য কাকে কি জ্বালায় আমি জানি না, কিন্তু কী করা যাবে, গ্রহ নক্ষত্রের চলাচল, যা দেখি তাই বলার চেষ্টা করি। হালকা খাদ্য খাবার খাবেন, হালকা পাতলা বস্ত্র ব্যবহার করবেন, জামা কাপড় ব্যবহার করবেন। আর ওই ছাতার কাপড়ের মানে কালো কাপড়ের জামা গেঞ্জি পরা একটু জেনজিরা বন্ধ করুন এই গরমের মধ্যে। মানে একটা লিমিট থাকে সাজসজ্জা, বেশভূষা কিংবা পাগলামোর। আমি এটাকে পাগলামোই বললাম, আপনারা অনেক ছোট আমার থেকে, সুতরাং সেখানে রাগ করবেন না কেউ। কিন্তু যত পারবেন সুতি বস্ত্র ব্যবহার করুন, সাদা বা হালকা কালারের সুতি বস্ত্র ব্যবহার করুন। অবশ্যই চোখ মাথা যতটা রোদ থেকে বাঁচা যায় চেষ্টা করুন। কিন্তু দৈনন্দিন কর্ম আমাকেও করতে হচ্ছে, আপনাদেরও করতে হচ্ছে, যারা দেখাতে আসছেন তাদেরও করতে হচ্ছে। কিন্তু অবশ্যই সেফ সাইডে থেকে নিজেদের বাঁচিয়ে সব কাজই করতে হবে। বাড়িতে তো বসে থাকলে চলবে না। আর আগে লক্ষ্মীর ভাণ্ডার আর এখন অন্নপূর্ণা ভাণ্ডার, ওই ভাণ্ডারে তো খালি আর জীবন চলে না, জীবনটাকে একটুখানি মানে গতি দেওয়া যায়, এর বাইরে কিছু হয় না। সুতরাং দৈনন্দিন কর্ম করতে হবে। তা ভাবলাম যে ওই বৃষ্টিকে বললো বৃষ্টি রোজ যেরকম বলে দাদা কি, আমি বললাম আজ এই কেতুর মূর্তি। অনেক দিন আগেই কথাটা বলে গিয়েছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না। মানে প্রত্যেক সপ্তাহেই আমি যখন যাই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দিয়ে, ওই অদ্ভুত একটা মানে পৃথিবী বিখ্যাত ওই কোন শিল্পী কী ভাবনায় কার ভাবনায় ওই একটা হেডলেস বডিকে তৈরি করেছিলেন, ওই স্থাপত্যের মাথামুন্ডু আমি জীবনে খুঁজে পাইনি। কারণ আমরা গ্রহগতভাবে জানি মস্তিষ্ক পোর্শন, মাথা পোর্শন হচ্ছে রাহু, আর মাথা ছাড়া ধর পোর্শন হচ্ছে কেতু। তা আমার কাছে প্রথম দিন থেকে, যেদিন থেকে ওটা বসেছিল ওখানে, প্রথম দিন থেকে ওটা আমার কাছে একটা একদম সাক্ষাৎ জলজ্যান্ত কেতুদেবের মূর্তির মতো।
একটা বড় করে মাথার উপরে একটা গোল্লা ফুটবল কাটিং, আবার সেখানে বল লাগানো, সেই বটা আপনাকে আমাকে বলদ বা বোকা কি বানানোর জন্য আমি জানি না। আর মানে ফুটবলারের সাধারণত দুটো পায়ে একটা বলে ফুটবলাররা খেলে, কিন্তু যারা সার্কাসে কিংবা এমনি যারা দারুণ জাগলারি করে তাদেররা দেখবেন 2-4টে বল নিয়ে দুটো পায়ে নানা কি বলবো কারসাজি করে আপনাকে আমাকে মাতিয়ে দেয়। তা ওই অদ্ভুত কেতু মূর্তিটায় যে ফুটবলার রূপী দুটো মানে পাকে দেখানো হয়েছে, দু পায়ে দুটো বল, মানে ওটা ফুটবলারের ঠ্যাং না কোনো জাগলারের ঠ্যাং, এটাও আজ অবধি আমি বুঝে উঠতে পারিনি। যাই হোক, যাদের চিন্তাভাবনা তারা আপনারা আমার মতো ছোটো বুদ্ধির তো নয়, অনেক বৃহৎ বুদ্ধির সব, তারা ওটা করিয়েছিলেন। আপনারা আমার ট্যাক্সের পয়সায় করিয়েছিলেন, কিন্তু গরিসিন পয়সা দেয়নি তাদের ওটা করার জন্য, এবং সেখান থেকেও নিশ্চয়ই কিছু এপাশ ওপাশ মানি হয়েছে। যাই হোক, যা হয়েছে, যাদের সাধারণভাবে নিচস্থ অবস্থায় অথবা নেগেটিভ জায়গায় লগ্নস্থ কেতু, দ্বিতীয় ঘরে কেতু, চতুর্থ ঘরে কেতু, পঞ্চম ঘরে কেতু, সপ্তম ঘরে কেতু, অষ্টম ঘরে কেতু অথবা দশম ঘরে কেতু আছে, মূলত এই জায়গাগুলোয় গ্রহগত সন্নিবেশে ইন জেনারেল এই জায়গাগুলোয় কেতুদেবের অবস্থান হলে সাধারণভাবে কিছু না কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মুখে সেই মানুষদের পড়তে হয়। তা গতকালই শুনছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগানের গত পরশু খেলা হওয়ার পর থেকে যে ওটা নাকি ভাঙা হবে। তা কেতুর মূর্তি তো আমি কোথাও দেখিনি, তা জলজ্যান্ত এত বছরের পর বছর ছিল, যাদের জন্মলগ্নের এই জায়গায় কেতু আছে তারা পারলে একটু ওই মূর্তিটা ভাঙার আগে গিয়ে একটু পুজো টুজো দিয়ে আসুন, তাতে যদি আপনাদের গ্রহগত কেতুর কিছু শান্তি হয়। আবার সত্যি সত্যি যাবেন না, কিন্তু বাঙালিকে বলা যায় না। কৌশিক ডিকাশ্যপ বলেছে, কৌশিকদা বলেছে, কৌশিক ভাই বলেছে বলে হয়তো দলে দলে এই দুপুর গরমের মধ্যে ছুটে গিয়ে যুব ভারতীর সামনে দেখা গেল ফুল বেলপাতা হাতে ওই মূর্তির পাদতলে ফুলচন্দন দেওয়ার জন্য লোকে লোকারণ্য, লাস্টে আমাকে এসে ধরবে প্রশাসন। যাই হোক, মানে মনে মনেও সেটা করে দিতে পারেন বাড়ির থেকে, কারণ এরকম অদ্ভুত কেতুর মূর্তি ভেঙে ফেলাই ভালো, কারণ যা অবস্থা। বাংলা আর বাঙালির দুটো আবেগের নাম ইস্টবেঙ্গল মোহনবাগান। এখনও অবধি বাঙালিরা ইস্টবেঙ্গল মোহনবাগানের যে কোনো পর্যায়ের খেলা হলে মোটামুটি অর্ধেক স্টেডিয়াম, সল্টলেকের মতো এত বৃহৎ স্টেডিয়ামের অর্ধেক কিন্তু ভরিয়ে দেয় এখনও এই বাজারে। সুতরাং কী পরিমাণ আবেগ ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে পশ্চিমবঙ্গবাসীর আছে, বাঙালির আছে, এটা তো মানে ইতিহাস একটা। দেখুন, ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে এই কেতু মূর্তি জবের থেকে হয়েছে, তার পরবর্তী ক্ষেত্র থেকে আর গত রবিবারের এই অবধি আমি খুব একটা এখন ইস্টবেঙ্গল মোহনবাগানের বিষয় নিয়ে মাথা ঘামাই না, ঘামাতাম না। তার একটাই কারণ যারা সব অলঙ্কৃত করে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পদাধিকারগুলো, সেরকম লোককে আমি ছোটোবেলা থেকে মাঝ বয়স অবধি দেখিনি ইস্টবেঙ্গল মোহনবাগানের সেই পদগুলোকে অলঙ্কৃত করতে। সুতরাং সেদিন থেকেই মুখ ঘুরিয়ে রেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগান, কোনো খবরই রাখতে ইচ্ছা করে না। কিন্তু আপনারা জানেন, জ্যোতিষের পরবর্তী ক্ষেত্রে আমার দুটো প্যাশন, পলিটিক্স আর ফুটবল, যার ফলে এই দুটো থেকে মুখ ঘুরিয়ে আমি থাকি না, কিন্তু বাধ্য হয়েছিলাম বছরের পর বছর। আর ইস্টবেঙ্গল মোহনবাগানে ওই কেতু মূর্তি বসার পরে এমন ফুটবলের মানে উত্তেজনা সারা পশ্চিমবঙ্গে, আমি জানি না, আমি তো একজনকেই চিনি মোহনবাগানে যে দীর্ঘদিন ধরে খেলছে ক্যাপ্টেন হিসেবে, শুভাশিস, সেই বাঙালি। আর ইস্টবেঙ্গলে কেউ বাঙালি আছে কিনা আমার জানা নেই। দুটো দল বাংলার সেরা আবেগ, তাতে কোনো বাঙালি ছেলেই নেই ফুটবলার হিসেবে। প্রায় একজন করে যদি দুটো দলে থাকে, সেই দুটো দল খেলছে, তা সত্ত্বেও 40-50 হাজার করে দর্শক সেই দুটো দলের হয়ে গলা ফাটাতে যান, উত্তেজিত হন, তর্কাতর্কি করেন, কত কিছু করি আমরা, এখনও করেন মানুষ। কিন্তু দেখুন বাঙালির অস্তিত্ব কই। দীর্ঘদিন বাদে গতকাল বোধহয় দিল্লি IPL-এ জিতেছে। আমার খুব ছোট বাড়িতে একজন মানুষ আছেন, মানে একদম বয়স কম, আমার পিতা, 84-85 বছর মাত্র বয়স তার। তা তিনি IPL-এর সব কিছু জানেন, দেখেন। মানে আমার বাবাকে যদি কোনো দল নিয়ে যায়,
আমি আর কি মেরে বলি যে তোমাকে যদি কেউ নিয়ে যায় ওই যখন অকশান হয়, সব থেকে সস্তায় আমার বাবা বোধহয় তাদের সাজেশন দিয়ে দিতে পারবে কী করে একটা সলিড টিম তৈরি হয়, কোন রাজ্য থেকে কোন ছেলেটা কিভাবে উঠে এসছে, অদ্ভুত ব্যাপার। আমার বাবা সব জানেন, এতটাই সুন্দর করে দেখেন, খবরও রাখেন, কাগজে শোনেন সেগুলো টিভিতে। যাই হোক, তা গতকাল না গত পরশু বোধহয় দিল্লি জেতার পর বললো এতদিন বাদে একটা বাঙালি ছেলের নাম, অনেক দিন বাদে পোরেল আবার রান করেছে, দিল্লিকে জিতিয়েছে, বললো এতদিন প্রায় শেষের পর্যায়ে আইপিএল চলে এলো, অবশেষে একটা বাঙালি ছেলের নাম কাগজে বেরোলো। তা একটা 85 বছরের মানুষ থেকে আমার মতো 50 বছরের মানুষ হয়ে 25 বছরের কোনো জেনজিও, সবার আবেগ আছে খেলা নিয়ে, ক্রিকেট ফুটবল নিয়ে, কিন্তু সবার অবস্থা ওই হেডলেস বডি, ওই কেতু মূর্তিটার মতো হয়ে গেছে অন্তত খেলাধুলার ব্যাপারে। আশা করি সার্বিক বিষয় যখন আমরা এগোচ্ছি, এই বিষয়েও আগামী দিনে যথাযথভাবে নতুন নির্বাচিত সরকার আমাদের দিশা দেখাবে, সেই পথে আমরা এগোবো। সুতরাং মোটামুটিভাবে এইটাকে মাথায় রেখে আমাদের সর্বক্ষেত্রে এগিয়ে যেতে হবে। নতুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, নতুন করে কী নিয়ে পড়াশোনা করব, মাধ্যমিকের যারা স্টুডেন্ট আছেন, যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছেন, যেরকম রেজাল্ট হয়েছে তাদের, যারা স্পেসিফিক ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো প্রফেশনে ভেবে রেখেছেন তারা তো যাবেন, ঠিক আছে। অনেকেই কিন্তু গুলিয়ে যান যে এইটা করি ওইটা করি, বাজার আছে, এই আছে সেই আছে, এইভাবে অনেকেই পড়াশোনায় ড্রাইভ দেন। আমি একটা কথাই বারবার বলি, দেখুন যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা তাদের ব্যক্তিগত, মানে যে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দিয়েছেন বা মাধ্যমিক দিয়েছেন, তাদের জন্ম ছকগত প্রবণতাটাকে দেখুন, আপকামিং দশা পিরিয়ডগুলো দেখুন, এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী তার টোটাল ইংরাজিতে ডেট অফ বার্থ, তার অ্যানালিসিস তার সঙ্গে প্রপার ওয়েতে করুন, করে দেখুন সেই ছাত্র বা ছাত্রীটির অ্যাকচুয়াল ইন্টারনাল ইন্টেনশনটা কী, মানে তার কি ভালো লাগে, তার ভালোবাসার সেক্টরগুলো কী। দেখুন আমাদের অনেক কিছু ভালো লাগতেই পারে, কিন্তু আমি বারবার বলি ভালো লাগার দুটো প্রকারভেদ আছে, কোনো মিডিওকার ব্যাপার নেই, মিডিয়াম কিছু নেই। ভালো লাগা হয় ঠিক ভালো লাগছে, নয় ভুল ভালো লাগছে। জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব মাধ্যমে আমরা কিন্তু এইটাকে সবথেকে ভালো অ্যানালিসিস করে নিতে পারি যে কোনো ছাত্রছাত্রী যে পথে পড়াশোনা করব ভাবছে আগামী দিনে নিজের প্রতিষ্ঠার জন্য, সেইটা তার জন্মছক, জন্ম তারিখ অনুযায়ী যথাযথ, মানে ঠিকঠাক তার মনে হচ্ছে, তাহলে তাকে সেই দিকেই দিন। সবাই ইঞ্জিনিয়ার, সবাই ডাক্তার হবেন না রে বাবা, প্রচুর প্রচুর লাইন বর্তমান সময়, আমাদের সময় এত কিছু ছিলই না। সুতরাং এখনকার দিনে ছেলেমেয়েরা প্র্যাকটিক্যালি লাকি, কিন্তু মুশকিল হয় অনেক কিছু থাকলে আবার গুলিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সুতরাং ইন্টেনশনটাকে সঠিকভাবে ধরা যায় একমাত্র জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্বের প্রপার চার্ট এবং সংখ্যাতাত্ত্বিক অ্যানালিসিসে। সুতরাং তাদের দ্বারা কি সম্ভব এটাকে আগে জানুন, সেই মতো তাদের সাবজেক্ট চুজ করান, বা সেই মতো তাদের হায়ার স্টাডিজে যারা এইচএস পেরিয়ে গ্র্যাজুয়েশনের দিকে যাবে তাদের সেইখানে পড়াশোনা করতে দিন। দেখুন আগামী ভবিষ্যৎ তাদের জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনেক অনেক মসৃণভাবে তারা কিন্তু অ্যাচিভ করতে পারবে। আর যদি আমার ওই পিসির মেয়েটার এই হয়েছে, আমার মামাতো ভাইটা এই পড়েছে, আমার খুড়তুতো দিদিটা এই পড়েছে, এই ভেবে খালি আমরা ওইগুলো নিয়েই পড়তে চাই, তাহলে কিন্তু ভবিষ্যতে আগামী 5-7 বছর পরে জীবনটা মনে হবে টাই ফিস হয়ে গেছে। আর আধুনিক যুগে সময় 6 মাস, 1 বছর, 2 বছর কোনো কারণে লস হতেই পারে, জীবনে থমকে যেতেই পারে জীবনটা, কিন্তু দাঁড়িয়ে যেন পুরো না যায় এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সেই মতো করে সাবজেক্ট চুজ করুন, কী মাধ্যমিক কী উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা, সেই মতো যাতে জীবনে প্রতিষ্ঠা পেতে আপনাদের সুবিধা হয়। কেবল পড়াশোনা করেছি মানে প্রতিষ্ঠা পাবো না, সেই হয়তো চাকরি বাকরি রোজগার করছেন, দেখবেন স্যাটিসফ্যাকশানের অভাব আসছে, তখন কিন্তু 35-40-এ গিয়ে মনে হবে কেন এটা নিয়ে পড়াশোনা করেছিলাম, কেন এই লাইনে চাকরি করছি, এটা তো আমার জিনিসই নয়, সেটা যেন আপনার মনে না হয়। তখন কিন্তু আর ফেরার উপায় থাকবে না, কোনো লাইন ঘোরানোর জন্য কোনো উপায় থাকবে না, কারণ বয়সটা মিড এজ পেরিয়ে যাচ্ছেন তখন আপনি। এটাকে আজকে থেকেই সঠিকভাবে বিচার করুন। যারা জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব মানেন, প্রপার ওয়েতে অ্যানালিটিক্যাল ওয়েতে বিচার করুন, বুঝে নিন, সেই মতো সাবজেক্ট চুজ করুন, একদম এগিয়ে চলুন নিজেদের লক্ষ্য পূরণের জন্য।
কেউ ফোনে আছেন বোধহয়, বৃষ্টি নিয়ে ফেলি আমরা। একদম, এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি, সুনিতা দাস। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? নদিয়া, করিমপুর। করিমপুর থেকে, বলুন। আমি আমার ছেলের জন্য আপনাকে নাম লিখিয়েছি বহরমপুরে। আচ্ছা, বহরমপুরে? হ্যাঁ, বহরমপুরে আমি দেখিয়েছিলাম। যাই না, তো নাম লেখাবেন কি করে? আমি আগে দেখিয়েছিলাম ও ছেলেকে। আচ্ছা, আগে লিখিয়েছেন, বেশ। দেখিয়েছেন কখনো আমাকে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, দেখিয়েছেন ছেলেকে আমাকে? হ্যাঁ 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 আচ্ছা, বেশ। কত সাল? সে তো বহুত বছর আগে তাহলে। হ্যাঁ হ্যাঁ আমি প্রায় 10 বছর আগে দেখিয়েছি আপনাকে। হ্যাঁ, তাই তো। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন, ছেলের নামটা বলুন। হ্যাঁ, ছেলের নাম তরুণ দাস। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 24/10/1985। 24/10/1985। বেশ। সময়? এই সময় আপনার রাত্রি 11:55। রাত্রি 11:55। হ্যাঁ 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 11:55 রাত্রিবেলা। কোথায়? করিমপুর? না, বহরমপুরে। বহরমপুরেই জন্ম। বেশ, বলুন, ছেলে কোথায় আছে এখন? ছেলে কলকাতাতে আছে। কলকাতায় আছে। বেশ, বলুন, কি নিয়ে জানার আছে? ছেলের ওই চাকরি নিয়ে একটু জানা রাখছে। চাকরি নিয়ে কি জানার আছে? চাকরি তো করছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ করছে, কিন্তু একটু মানে যেতে চাইছে, বাইরে যেতে চাইছে। ছেলে, কাছাকাছি। ব্যাপার হচ্ছে দেখুন, আপনার ছেলের জন্মছক পশ্চিমবঙ্গে থাকার মতোই না, আশা করি তখনও আমি বলেছিলাম কথাটা। হ্যাঁ, বলেছিলেন। হ্যাঁ, আপনার ছেলের চতুর্থে নিচস্থ রবি, বুধ এবং কেতু একত্রিতভাবে বসে আছে। হুম। চতুর্থপতি শুক্র নিচস্থ অবস্থায় থার্ড হাউসে বসে আছে। আপনি কুম্ভ রাশি করে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখনো চন্দ্র বলিনি তো। হ্যাঁ হ্যাঁ কর্কট লগ্নের অষ্টমে চন্দ্র, মানে ওটা কুম্ভ রাশির ঘরই হয়, অষ্টম ঘরটা কর্কট সাপেক্ষে। হ্যাঁ 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 সুতরাং কর্কট লগ্ন, কুম্ভ রাশি, এমনি প্যালপিটেশনওয়ালা ছেলে আপনার। হ্যাঁ 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 সেখানে দশমে রাহু আছে। এটা কত নম্বর চাকরি আপনার ছেলের? 4 নম্বর। মাত্র 4 নম্বর। হ্যাঁ হ্যাঁ বেশ, আপনার ছেলেকে ইমিডিয়েট এফেক্টে বলুন বাইরে যাওয়ার চেষ্টা করতে। তার জন্য ওর পক্ষে মঙ্গলজনক হবে ঠিক 2 তারিখ জুন মাসের, যখনই বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে ঢুকবেন, ওর রাশির সাপেক্ষে সেটা ষষ্ঠ স্থানে যাবে এবং লগ্নগত বৃহস্পতিদেবের অবস্থান হবে, যেখান থেকে আপনার ছেলের জন্য একটা ফ্রুটফুল ট্রানজিট, এটা যথেষ্ট ভালো। ওকে চেষ্টা করতে বলুন। বুধের আন্ডারে রাহুর দশাই চলছে, তাড়াহুড়ো করতে না, বুঝে শুনে সঠিকভাবে শিফটিংটা করতে, পশ্চিমবঙ্গের বাইরে পেলে অলওয়েজ এই জন্ম ছকের পক্ষে সর্বাধিক ভালো, এবং সেটা চলে যাওয়াই ভালো। ছেলের বিয়ে থা দিয়েছেন? না, হয়নি। আমার শরীর এখন ভালো যাচ্ছে না, সাম্প্রতিক পা ভেঙেছে আমার। তো আমার শরীরটা কেন ভালো যাচ্ছে না একটু বলুন। হ্যাঁ, কি ভাল লাগছে না? মানে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, পা ভেঙেছে, সাম্প্রতিক পা ভেঙেছে আমার পায়ে, জয়েন্ট। মানে কার শরীর, আপনার না আপনার ছেলে? হ্যাঁ, আমার 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 আপনার যাচ্ছে, তাহলে আপনার ছক দেখতে হবে। আপনার ছেলের জন্ম ছক দেখে আমি বলে দেবো মায়ের শরীর কেন খারাপ যাচ্ছে। কোনো দিনও এটা বলা যায় না। কিছুটা ইন্ডিকেশন করা যায় যে মায়ের পিতার শরীর সম্বন্ধে সাবধান, কিন্তু মায়ের হাঁটুতে পায়ে ব্যথা হবে কি না, কিংবা চোখে ক্যাটারাক্ট অপারেশন হবে কি না, সেটা মায়ের বা বাবার জন্মছক দেখেই বলা যাবে। আপনার জন্ম, আপনার হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথাটা ম্যাডাম আপনার জন্মছক দেখেই বলতে হবে। আপনার ছেলের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, চোখে বড় চশমা, এগুলো যদি আপনি বলেন, আমি বলবো হ্যাঁ হতে পারে। তার কারণ এগুলো ওর জন্মছকে আছে, সেগুলো ওর জন্মছক অনুযায়ী হতেই পারে। আজকে হচ্ছে না, আগামী দিনে হতেই পারে, কারণ নিচস্থ রবি কেতুযুক্ত হয়ে চতুর্থে বসে আছে, বৃহস্পতি নিচস্থ, শুক্রদেব নিচস্থ। সুতরাং একদিকে ইচ্ছা আছে, আর একদিকে এনার্জির অভাব আছে। সুতরাং ওর শারীরিক ক্ষেত্রটা সাবধানতা অবলম্বন করা। জল থেকে আগেও বলা আছে, জল, চোটাঘাত, অ্যাক্সিডেন্ট থেকে সাবধানতা সারা জীবনের জন্য অবলম্বন করা। নিয়মিত সূর্যদেবকে সকালবেলা উঠে অর্ঘ্য প্রদান করা,
এবং যতটা পারবে ক্যালসিয়াম জাতীয় খাদ্য খাবার বেশি খাওয়া, সকাল 8টার মধ্যে রোদটাকে গায়ে লাগানো, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সকল সময়, কারণ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভয়ঙ্কর রকম আপনার ছেলের হতে পারে। আর বিয়েটা এখনও দেননি কেন? বিয়ে করতে চাইছে না নাকি? না, যোগাযোগ হচ্ছে না সেরকম। সেরকম যোগাযোগ হচ্ছে না। এই বছরের পুজোর পর থেকে যোগাযোগ করার চেষ্টা করুন, এই বছরের পুজোর পর থেকে যোগাযোগ করার চেষ্টা করুন। আর কবে বিয়ে দেবেন? 41 বছর বয়স হয়ে গেল তো, ঠিক আছে? এই বছরের পুজোর পর থেকে চেষ্টা করুন। আর পশ্চিমবঙ্গের বাইরে ট্রাই করার চেষ্টা করুন, নর্থ ইস্ট অথবা নর্থ ওয়েস্ট, হয় নর্থ ইস্ট নয়তো নর্থ ওয়েস্ট, এই জোনটায় চাকরি বাকরির চেষ্টা করতে বলুন, নিশ্চয়ই বেটার কিছু হবে, আশা রাখা যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। এই যে মুশকিলটা কি জানো বৃষ্টি, কৌশিক কাশ্যপের কাছে এলে খালি আমি জানিও না উনি রেমেডি করিয়েছিলেন কি করাননি, অত কিছু আমার মাথায় থাকে না। আর রেমেডি করানোটাই শেষ কথা না। আমি বারবার একটা কথা বলি আপনাদের, যারা অন্তত আমার কাছে আসবেন তারা জানেন, আশা করি জানেন, তবুও তো আর কি যুগের সময়ের একটা হাতছানি থাকে, মনে হয় ও ঠিক আছে রেমেডি করেছি জীবন ঠিক হয়ে যাবে। সবসময় আমি বলি পেট খারাপের ওষুধ খেলে পেট খারাপ কমে না, আবার খালি ঝোল ভাত খেলেও পেট খারাপ কমে না। পেট খারাপের ওষুধও খেতে হবে, ঝোল ভাতও খেতে হবে, একটু রেস্টও নিতে হবে, তাহলে পেট খারাপটা 2-5-7 দিন বাদে কমবে, আবার আপনি মিক্সড চাউমিন খেতে পারবেন। আমাদের মুশকিলটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে রেমেডি করলে সব ঠিক হয়ে যাবে, এই বুর্বক ধ্যান ধারণা বন্ধ করুন। সরকার কিন্তু বলছে যে যাকে টুপি মারবে সোজা পুলিশকে বলতে পারেন, আপনারাও বলতে পারেন যত টুপি খেয়েছেন। বারবার বন্ধ করুন। আমি বছরের পর বছর একটা কথা বলি, জ্যোতিষশাস্ত্র রেমেডি শেষ কথা নয়, জন্ম ছক এবং জন্ম তারিখ অনুযায়ী প্রবণতাটাকে বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্রের প্রতিকার মানুষের প্রতিকার হয়, মানুষের কপালের নয়। প্রতিকারে কপাল ঘোরে না, প্রতিকারে মানুষটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করা হয়। বারবার আমি বলি মন আত্মা শরীরের ব্যালেন্সের নাম হচ্ছে কৌশিক কাশ্যপের কাছে রেমেডি। কিন্তু আপনার জন্ম ছক রেমেডি দিয়ে চেঞ্জ হবে না, আপনার জন্ম তারিখ রেমেডি দিয়ে চেঞ্জ হবে না। রেমেডি সেইগুলোকে সাপোর্ট দেবে যার মাধ্যমে আপনার ছক এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখানো পথে আপনাকে কর্মটা করতে হবে। সেই পথে আপনি যদি প্রপার রেমেডি করে কাজ করতে থাকেন তাহলে জীবনে আপনার সফলতার পরিমাণ বাড়বে। কারণ এই জন্মছক আমি 10 বছর আগে দেখি আর 10 বছর পরেও আবার দেখি, একই কথা বলবো, পশ্চিমবঙ্গের বাইরের জন্মছক। তার কারণ এই জন্মছকটা আমার কাছে ফিক্সড, এই জন্ম তারিখটা আমার কাছে ফিক্সড, সুতরাং তার প্রবণতা কি করে অন্যরকম হয়ে যাবে। করিমপুর থেকে কলকাতায় এসছি, একটু বেরিয়েছি বাড়ির থেকে, কিন্তু ওভারঅল বড় বাড়িটা পশ্চিমবঙ্গ থেকে বেরোয়নি। জীবনে সুযোগ পেলে সারা জীবন বিদেশেও থাকতে পারে এই জাতক। তার কারণ আমাদের সবার আলটিমেট বাড়ি কি? আমাদের ভারতবর্ষ। সুতরাং যত বাড়ি ক্রস করা যায় তত জীবনের উন্নতি বেশি আসবে। সুতরাং শুধু রেমেডি না, ওই প্রবণতাটাকেও কাজে লাগাতে হবে, তবে না পেট খারাপটা কমবে লাইফে। এই বোধটা বুঝুন। কালকে অবশ্যই বর্ধমানে দেখা হচ্ছে, আর তারপরের সপ্তাহে দুর্গাপুর এবং আসানসোল বুকিং তো অন আছে, যারা চাইছেন সেখানেও দেখাতে পারেন। আর বাদবাকি চেম্বার তো অ্যাজ ইউজুয়াল জানেনই আপনারা, নতুন করে বৃষ্টি বা আমি বললাম না, সেই মতো লোকাল চেম্বারের জন্য বুকিং অলওয়েজ হয়, সেটা করাতে থাকবেন। বেশ, আজকের জন্য অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।